বলে দাও। আমি এখন পেজে লাইভে চলে আসছি। তোমরা যখন ক্লাস থেকে বের হবা তখন সাথে সাথে গিয়ে ক্লাসের এই ভিডিওটা পেজ থেকে শেয়ারও করে দিও। আমি জাস্ট চলে আসতেছি। আমরা পড়ছিলাম স্থির তড়িৎ, অর্থাৎ পড়া শুরু করব স্থির তড়িৎ। এই মুখস্থ করে ফেললাম আমরা অর্ধপরিবাহীগুলোর নাম। অর্ধপরিবাহী কাকে বলে, পরিবাহী কাকে বলে, আর অপরিবাহী কাকে বলে? যদি একটু জিজ্ঞেস করি তোমাদের মধ্যে থেকে কেউ অ্যান্সার দিতে পারো আমাকে? সুচি, কি কে আছো ক্লাসের ভিতরে? লাইভে যারা যারা দেখছো তারা অ্যান্সার দাও। অর্ধপরিবাহী কাকে বলে আর পরিবাহী কাকে বলে? তাসনিম, তুমি কি বলতে পারবা? সোনিয়া আক্তার, তুমি বলতে পারবা? ভাইয়া হ্যাঁ সুচি, পরিবাহী কাকে বলে? হ্যাঁ, যে হোসেন অপরিবাহী, যেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে পরিবাহী, আর যেটার মধ্যে দিয়ে খুব বেশি পরিবাহী তো আবার একদম হয় না, অপরিবাহীর মতো না, মাঝামাঝি হয়, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, রাইট, পারফেক্ট বলেছো, খুব সুন্দরভাবে বলেছো। যাই হোক, আমরা এরপরে যেটা আসবো সেটা হলো তোমরা এখানে লেখো হোয়াট ইজ চার্জ। চার্জ আসলে কি? এই প্রশ্নটার উত্তর আমরা জানতে চাচ্ছি। আমাকে কি বলবা, চার্জ কাকে বলে? সাদিয়া বলতেছে আছি ভাইয়া। সাদিয়া, ভালো আছো তুমি? আবাবিল বলছে আসসালামু আলাইকুম। হ্যালো আবাবিল। আচ্ছা, আমাকে তাহলে বলো চার্জ কাকে বলে। তোমরা একটু অ্যানসার করার চেষ্টা করো তো আমাকে এই প্রশ্নটা। হ্যাঁ আছি ভালোই ভাইয়া, বলো তো চার্জ কাকে বলে? হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ? চলতড়িৎ, স্থির তড়িৎ যাই করি আগে তো চার্জ কাকে বুঝতে হবে। সো চার্জ কি সেটা একটু বলো কেউ তোমাদের মধ্য থেকে। যারা ফেসবুকে দেখছি আমরা তারা কমেন্ট করে জানাতে পারো। একজন একজন বলো। মেহেদি হাসান বলতে চাচ্ছ? মেহেদি হাসান বলো। তা বলে না। আচ্ছা, আমাকে আরেকজন। হ্যাঁ বলো ফাহিমা। হ্যাঁ ফাহিমা বলো। চার্জ কাকে বলে? সিম্পল প্রশ্ন, স্থির তড়িৎ করতে গেলে শুরুতেই লাগবে। কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক মাশরাফি আজাদ, ভালো আছি ভাই। হ্যাঁ তোমারটা সঠিক হয়েছে ফাহিমা। আসলে যদি সিম্পলি বলি, ইলেকট্রিক যেটা আসলে তোমার পজিটিভ অথবা নেগেটিভ চার্জের মতো বিহেভ করতে পারে, যেটার কারণে আসলে কি বলে, একটা চার্জ আরেকটা চার্জের থেকে বিকর্ষণ বা আকর্ষণ করবে কিনা তড়িতাহিত করার পর সেটা ডিপেন্ড করতেছে কি প্রপার্টিস এর উপর, কি ধর্মের উপর, সেটা হলো ইলেকট্রিক চার্জ। এখন চার্জ হলে এমন একটা প্রপার্টিস তুমি যেখানে দেখতে পাচ্ছ, ইলেকট্রিক চার্জ ইজ আ ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার দ্যাট কজেস ইট টু এক্সপেরিয়েন্স এ ফোর্স। মানে আকর্ষণ বা বিকর্ষণ ফোর্স অনুভব করাবে যত বেশি চার্জ হবে। যদি এই যে লাল যে আমি দেখাচ্ছি তোমার, একটু বড় করে দেখছি স্ক্রিনটা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, প্রপার্টিস অফ ইলেকট্রন অর প্রোটনস। প্রোটনের যে ধর্ম আছে, যেমন বানরের ধর্ম বান্নামিমা, মানুষের ধর্ম মনুষ্য। ইলেকট্রন আর প্রোটন তার চারপাশে যে প্রভাব সৃষ্টি করে, যে ধর্মটা আছে, সেটা বলা হচ্ছে সহজ ভাষায় চার্জ। মানে ইলেকট্রন আর প্রোটনের ধর্মটাই হলো চার্জ। কিন্তু চার্জের পরিমাণ আমরা বুঝবো কি করে, সেটা ডিপেন্ড করতেছে একটা ইলেকট্রনকে আরেকটা প্রোটনের সাথে রাখলে বা একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রনের সাথে রাখলে তারা কত বেশি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে, সেটার উপর ডিপেন্ড করতেছে যে ওই পদার্থটার। আমরা স্ক্রিনটা একটু শেয়ার দেই সবার সাথে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ইলেকট্রিক চার্জ আমরা বুঝবো হলো কত বেশি আছে বা কম আছে ইলেকট্রিক চার্জ একটা পদার্থের মধ্যে, সেটা বুঝবো হলো ইলেকট্রন বা প্রোটনের পরিমাণের উপর। অথবা আমরা দেখবো যে কতখানি ফোর্স, মানে অন্য চার্জের সাথে রাখলে সেটার মধ্যে কতখানি ফোর্স
সৃষ্টি হয়, একটা যদি প্লাস চার্জ রাখি তার মধ্যে কত বেশি চার্জ আছে সেটা নির্ভর করবে আরেকটা মাইনাস চার্জকে সে কতখানি জোরে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। প্লাস চার্জ তো মাইনাস চার্জকে আকর্ষণ করবে, কিন্তু প্লাসের পাশে যদি আরেকটা প্লাস রাখি তাইলে যে ধর্মের জন্য এটা একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে সেই ধর্মটাই হলো ইলেকট্রন আর প্রোটনের ধর্ম বা চার্জ। যত বেশি প্লাস চার্জ এখানে থাকবে তত বেশি এদের মধ্যে বিকর্ষণটা শক্তিশালী হবে। এতটুকু বুঝতে পারছো তোমরা সবাই? আমাকে একটু হ্যাঁ বা না বলো, নেটওয়ার্কটা একটু উইক আছে আমার এখন এই জন্য। ওকে, আর ইলেকট্রিসিটি বলি কাকে জানো? ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। মানে এখন আমরা বানরকে বললাম যে বানরামি হলো বানরের ধর্ম, আর ইলেকট্রন প্রোটনের ধর্মই হলো চার্জ। কিন্তু ইলেকট্রিসিটি কাকে বলতেছি আমরা? ইলেকট্রিসিটি বলতেছি তাকে যখন ওই বানরকে আমরা গাছে উঠতে দিচ্ছি, মানে দৌড়াদৌড়ি করে কলা পাড়তে দিচ্ছি এবং কলা খাওয়ার সুযোগ দিচ্ছি, তখন একটু ভিন্ন ধরনের বানরামি করবে। মানে বানর খাঁচায় থাকলে এক ধরনের বানরামি করবে, আর যদি দৌড়াদৌড়ি করতে দেয় আরেক ধরনের বানরামি করবে। তার মানে ইলেকট্রিক চার্জ যদি দৌড়াতে থাকে বা ছুটতে থাকে তখন এটাকে বলতেছি আমরা ইলেকট্রিসিটি। অর্থাৎ যদি আমরা এই ব্যাটারির মাধ্যমে বা আদার কোনো সোর্সের মাধ্যমে ভোল্টেজ ডিফারেন্স ঘটাই, ভোল্টেজ কি ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এটা জানতে পারবা। বাট আমি জাস্ট এতটুকু বলতেছি যে চলমান ইলেকট্রনগুলোর যে ধর্ম বা চলমান প্রোটনগুলোর যে ধর্ম সেটাকে আমরা বলছি ইলেকট্রিসিটি। তার মানে নরমালি চার্জ ধর্ম আর চলমান ইলেকট্রন প্রোটনের ধর্মটাকে আমরা যেভাবে ফিল করি সেটাকে ইলেকট্রিসিটি বলতেছি। এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল ডেফিনেশন, তোমরা বুঝতে পারলে আগানো যাবে সামনের দিকে। এখন দেখো, তোমাদের যদি প্রশ্ন করি কারেন্ট কি ভেক্টর রাশি না স্কেলার রাশি, এটার অ্যান্সারটা কি? কেউ একটু বলবা? স্কেলার রাশি। হ্যাঁ, কারেন্ট হলো সিম্পলি একটা রাশি, একটা স্কেলার রাশি। কারণ কারেন্টের তাপ চিত্রকে বিভিন্ন রকম করে দিলে রাশি। এক্স্যাক্টলি। মেঘনা, ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট স্কেলার রাশি কারণ হলো তারটাকে বাঁকিয়ে দিলে এর দিকও বাঁকিয়ে যাচ্ছে। আর কারেন্টের যে সংজ্ঞা সেটার মধ্যে আমরা বলি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতখানি করে তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে। এই তড়িৎ চার্জ কিউ বাই টি হলো আই বা কারেন্ট। এখন কিউ বাই টি যদি বলি আমি এইভাবে, যদি আমি একটু লিখি তোমাদের জন্য, আমি যদি বলি কিউ বাই টি, দেখো এটা কিন্তু একটা ধর্ম বা চার্জের পরিমাণটা প্রতি সেকেন্ডে কতখানি করে যাচ্ছে। এখানে কোনো কিছু ভেক্টর কোয়ান্টিটি নাই, এটা কোনো কিছু দিক নিয়ে নির্ণয় করতেছি না। কিন্তু এইটা তাহলে কি? আমি দিক দেখাই আসলে কিসের? প্লাস কিন্তু দিক আছে। তোমরা খুব ভালো করে লিখে নাও যে প্লাস চার্জ বা মাইনাস চার্জের চলার ড্রিফট ভেলোসিটি বা কি বলে তোমার তারণ বেগ আছে, তারণ বেগ আছে। ইলেকট্রন বা প্রোটনের তারণ বেগ থাকতে পারে, সেটার দিক আছে, সেটা একটা ভেক্টর। কিন্তু ইলেকট্রিক চার্জের ফ্লো পার সেকেন্ডে কতখানি হচ্ছে সেটা একটা, এই তারটাকে কেটে তার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে কতখানি গমন করতেছে সেটার উপর নির্ভর, সেটা লম্বভাবেই নির্ণয় করতেছি আমরা। মানে এটার কোনো আলাদা দিক নাই। সো তড়িৎ প্রবাহের কোনো দিক না থাকলেও তড়িৎ চার্জগুলোর যে বেগ আছে তার কিন্তু দিক আছে, সেটা ভেক্টর রাশি। এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা সামনের দিকে আগাই। Q1 আর Q2 চার্জের মধ্যে কতখানি আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে যদি এইখানে এই গোলাকার চার্জটার মধ্যে, এই গোলাকার বলের মধ্যে চার্জের পরিমাণ Q1 আর বলের মধ্যে চার্জের পরিমাণ Q2 হয়, তাহলে এই দুইটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতখানি কাজ করবে সেটার উপর কুলম্বের সূত্র আছে। কুলম্বের সূত্রটা কি বলে জেনারেলি? যে এই চার্জ যত পাওয়ারফুল হবে আর এই চার্জ যত পাওয়ারফুল হবে ততই এটার মধ্যে আকর্ষণ বল বেড়ে যাবে, আর এই দূরত্বটা যত বাড়াবা ততই ওদের মধ্যে যে ভালোবাসা আছে মানে আকর্ষণ বল আছে সেটা কমে যাবে। এখন এখানে এই যে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা যদি বলি তাহলে এই দুটার মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কিভাবে নির্ভর করে, আমি একটু কুলম্বের সূত্রটা তোমাকে বাংলা একটু দেখিয়ে দিচ্ছি যেন তোমরা নোট নিয়ে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কুলম্বের সূত্র এই যে এখানে দেখো, কোন নির্দিষ্ট একটি মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল, আমি যদি অ্যানোটেশন দিয়ে ড্র করে দেখাই, এই যে কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ
আর বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, আর চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওই যে আমরা যে দিচ্ছিলাম না আর স্কয়ার নিচে, এটা হলো মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, সেটার বর্গের ব্যস্তানুপাতিক, মানে আর স্কয়ার 1/r স্কয়ার। এই দুটার মধ্যে কত আকর্ষণ বল কাজ করবে সেটা হলো আর স্কয়ারের ব্যস্তানুপাতিক। সেই কথাটা বলা হয়েছে, আমি বই দেখাই দিচ্ছি তাহলে যেন তোমার আর বাসায় বই না পড়তে হয়। এই কারণে বই থেকেও আমি তোমাকে যে অংশটা দরকার সেটা আগে দিচ্ছি। আর আমাদের এই স্লাইড তো তোমরা পেয়েই যাবা, এখানে তো সবকিছু আছেই। এখন একটু ডিটেইলে আসি। ফেসবুকে কারো কোনো বুঝতে কষ্ট হলে কমেন্ট করতে পারেন আপনারা, ফেসবুকে যারা দেখছো আমাকে। আচ্ছা, তোমরা কি এই সূত্রটার এতটুকু বুঝতে কোনো প্রশ্ন আছে? আপাতত যতটুকু বুঝিয়েছি তড়িৎ চার্জের দিক বা অন্য কিছু নিয়ে। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? মেহেদি, মিথিলা, জান্নাত, কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে এখন যদি আমাকে কেউ বলে, হ্যাঁ বলো, বুঝতে পারিনি, আবার কি বললাম? পাচ্ছি না, আমাকে একটু আবার বলবো, নেট কানেকশন একটু উইক এখন, ডিস্টার্ব করছে। তারণ বেগ। ও আচ্ছা, তারণ বেগটা কি? গুড, ভালো কোশ্চেন করেছো। হ্যাঁ, আমি তোমার প্রশ্ন পেয়ে গেছি। তারণ বেগটা কি জানতে চাই? আমি বলছি তোমাকে, দেখো ইলেকট্রন বা প্রোটনের তারণ বেগ জিনিসটা কি, যেটা দিক আছে। আমি তো বললাম ইলেকট্রিসিটি এর দিক নাই, কিন্তু বললাম তারণ বেগের দিক আছে। কিন্তু তারণ বেগ জিনিসটা কি? তারণ বেগ হলো এই যে প্লাস চার্জ, মানে প্রোটন বা ইলেকট্রন যাই ধরো তুমি, পার সেকেন্ডে কতখানি দূরত্ব যাচ্ছে, আসলে কতখানি, সেটা আমরা তারণ বেগ বলতেছি। এটা আসলে সিম্পলি একটা পদার্থের বা একটা গাড়ির যদি বেগ চিন্তা করি, সেটা কিভাবে s/t সরণ বাই সময় দিয়ে নির্ণয় করি, তাই না? এইটাও আসলে ঠিক তাই, অর্থাৎ একটা প্লাস চার্জ এক সেকেন্ডে কতখানি দূরত্ব সরে নাশ হয়েছে, এই হলো প্লাস চার্জের মানে প্রোটনটার তারণ বেগ। ওকে, এবার বুঝতে পেরেছো তারণ বেগটা কি? আমরা এখানে যেটা বুঝলাম সেটা হলো কুলম্বের সূত্র অনুযায়ী। আরেকবার বলবো, v s/t মানে প্রতি সেকেন্ডে কতখানি সরণ হচ্ছে প্লাস চার্জটার অথবা মাইনাস চার্জটার, সেটাকেই বলবো তারণ বেগ। বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, ওকে, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। আমরা যেটা বলছিলাম সেটা হলো কুলম্বের সূত্রে যে ধ্রুবকটা আছে ওইটা হলো তোমরা 9-10 যেটা পড়ে আসছিলা সেটা ইউজ করা যাবে না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো ভাই, প্রশ্নটা করো। তারণ বেগটা আবার একটু বলতেছি। তারণ বেগ v কি এটা যদি বুঝালেন একটু সহজ। হ্যাঁ, দেখো নরমালি একটা তারের মধ্যে যদি একটা প্লাস চার্জ এখানে থাকে এবং সামথিং 10 সেকেন্ড পরে যদি সে 30 মিটার দূরত্ব সরণ হয় আর কি, তার মানে এখান থেকে এখানে আসতে 10 সেকেন্ড সময় লেগেছে, তাইলে তারণ বেগটার মেজারমেন্টটা হবে s/t। s হইলো এখানে সরণটা, t হইলো সময় কতটুকু লেগেছে। তাহলে তারণ বেগ কত হবে? 30 / 10 = 3 মিটার পার সেকেন্ড। হ্যালো, তুমি কি বুঝতে পেরেছো যে প্রশ্নটা করছিলা তারণ বেগ কেমনে মেজার করবা? এখন পারবা? হ্যাঁ, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। হ্যাঁ বলো। আমি এখনো আসি নাই, এখানে আসবো। দেখো কুলম্বের সূত্রের মধ্যে যে ধ্রুবকটা আছে সেটা হলো 1/4 f sin নট। এখন f sin নট এই পুরো জিনিসটার মান 9-10 এ তোমরা 9 × 10⁹ পরে আসছিলা, কিন্তু এখন এটা ইউজ করা 9 × 10⁹ এই সূত্র, এই কনস্ট্যান্টটা তুমি তখনই ইউজ করতে পারবা যখন তুমি আসলে শূন্য মাধ্যমে এই সূত্রটা ব্যবহার করতে যাবে। মানে এই দুইটা চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে অর্থাৎ জিরো মিডিয়ামে থাকে, তখন তুমি শুধু এই কনস্ট্যান্টের পরিবর্তে এই 1/4 f sin নটের পরিবর্তে 9 × 10⁹ ব্যবহার। এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এইখানে এই জিনিসটা কি, f sin নট জিনিসটা কি বলে? এটাকে বলা হয় ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। এখন কিসের ভেদনযোগ্যতা, কি ভেদ করতে যাচ্ছে?
এইখানে কে কাকে কি ভেদ করতে যাচ্ছে সেটা বুঝতে হবে আমাদের, একটু পরে এটা আমি বুঝবো। আর এটা এই উচ্চারণটা লিখে নাও, এটা হলো এপসাইলন। আর যদি এখানে এপসাইলন দিয়ে এপসাইলন এরকম নর আকারে থাকে, এটাকে বলা হয় এপসাইলন, তারপর একটা নর নর শব্দটা অ্যাড হবে। পরে কিভাবে সেটা বলতেছি জাস্ট। এরপর আমি চলে আসি পারমিটিভিটি। জিরো মিডিয়ামের হইলে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাটাকে এপসাইলন নর বলা হয় ডাইরেক্টলি। আর তোমাদের একটা জিনিস ভালোভাবে মনে রাখা দরকার, যখন শূন্য মাধ্যমে থাকবে এই ধ্রুবকটা, এই দুইটা চার্জ, তখন এই ধ্রুবকটার মধ্যে এই জায়গাটায় এপসাইলন নর বসবে। আর যখনই নর বসাবা তখন এই পুরো জিনিসটার মান 9 × 10⁻৯ আসবে। ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারো তুমি, ক্যালকুলেটরে এই ধ্রুবকের মানটা সরাসরি ধ্রুবক হিসেবে দেওয়া আছে। সো 9 10 এই কারণে তোমরা ওইভাবে পড়তে হয় জিনিসটাকে। কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হলো r, বা সেন্টার টু সেন্টার ডিসটেন্স হলো r। এখানে একটা কথা আছে কুলম্বের সূত্রের মধ্যে, বিন্দু চার্জ মানে এই পুরো চার্জটাকে এবড়ো-থেবড়ো বস্তু হিসেবে কল্পনা করে না করে এই জায়গায় পুরো চার্জটা জমে আছে এমন ভাবে ধরে আমরা এই সূত্রটাকে কল্পনা করতেছি। অর্থাৎ তুমি যদি একটা মানুষের মতো একটা চার্জ নেও, এরকম একটা দেখতে বক্সের মতো, তখন ওইটার কোন কেন্দ্র থেকে চার্জের পুরো সেন্টারটা কাজ করতেছে, চার্জের বিন্দুটা কেন্দ্রবিন্দুটা কোথায় সেটা না জানলে তুমি আসলে কিছুতেই বুঝতে পারবা না যে এই আর এর মানটা কত হবে। কারণ এটা যদি একটা মানুষের মতো হয়, এটা যদি চোখ হয়, নাক মুখ হয়, তাহলে তুমি কোন চোখের থেকে দূরত্বটা নিবা, কোন নাকের থেকে দূরত্বটা নিবা সেটা বের করা যাবে না। তার মানে একটা সুন্দর করে লিখে রাখো, পয়েন্ট চার্জের জন্য, সবাই নোট নাও, পয়েন্ট চার্জের জন্য কুলম্বের সূত্র খাটে। 1 নম্বর নোট এটা। আমি একটু ভালো করে কিছু নোট দিয়ে দিচ্ছি তোমাদের। কুলম্বের সূত্র থেকে অবজেক্টিভ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো একটু লিখে নাও। 1 নম্বর হলো কুলম্বের সূত্র পয়েন্ট চার্জের জন্য খাটে বা বিন্দু আধানের জন্য খাটে। চার্জ বা বিন্দু আধান, বিন্দু চার্জ লিখতে পারো, বিন্দু চার্জের জন্য কুলম্বের সূত্র খাটে। 2 নম্বর কথা হলো কুলম্বের সূত্রের সাথে গ্র্যাভিটেশনাল যে ফর্মুলা, গ্র্যাভিটির যে ফর্মুলাটা, সেটার পার্থক্য হলো এইখানে কুলম্বের সূত্রটা মাধ্যমের উপর নির্ভর করে। কুলম্বের সূত্রের ধ্রুবক মাধ্যম নির্ভরশীল। এই কথাটা একটু লিখে রাখো সবাই। কুলম্বের যে সূত্রের ধ্রুবকটা আছে সেটা হলো 1/4πε, আর এই এপসাইলন জিনিসটা হলো বিভিন্ন মাধ্যমের সাপেক্ষে বিভিন্ন রকম হয়। তার মানে কুলম্বের সূত্র মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভরশীল। কুলম্বের সূত্রে যে ধ্রুবকটা আছে সেটা মাধ্যমের উপর নির্ভরশীল। এই কথাটা সবাই লিখছো? থার্ড যে কথাটা সেটা হলো জি এর সাথে এই জিনিসটার পার্থক্যটাই এই জায়গাটায়, যে জি হলো সার্বভৌম মহাকর্ষীয় ধ্রুবক, এটা কখনো চেঞ্জ হয় না। যখন আমরা নিউটনের সূত্রের ধ্রুবক লিখি আর যখন আমরা কুলম্বের সূত্রের ধ্রুবক লিখি, দুটার মধ্যে পার্থক্য এই জায়গাটাই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্টটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সেটা মাধ্যমের উপর নির্ভর করে না। দুইটা বস্তু পানিতে আছে নাকি আকাশে আছে তার জন্য জি এর মান চেঞ্জ হয় না, একই থাকে। কিন্তু এই কুলম্বের সূত্রের ধ্রুবক চার্জকে পানিতে নিয়ে গেলে একরকম হবে, আকাশে নিয়ে গেলে আরেক রকম হবে। এই জিনিসটা একটু লিখে রাখো ভালো মতো। এখন আমরা জানবো হলো এই ভেদনযোগ্যতা জিনিসটা কি, সেটা বোঝা দরকার। আচ্ছা যাই হোক, এখানে ভেদনযোগ্যতা জিনিসটা যদি বুঝতে চাই তাহলে এখানে বুঝতে হবে আমাদের নন-টেফন্টের কাছে চলে আসতে হবে। নন-টেফন্টের কাছে কি চলে আসতে হবে একটু বুঝতে হবে। নন-টেফন্টের এই যে মাস্টার, এটা হলো টিচারটা। এই টিচার আছে কি এই নন-টেফন্টকে সামথিং কিছু চিকেন ফ্রাই আনতে দিছে, চিকেন ফ্রাই সিপিতে আনতে দিছে। এখন চিকেন ফ্রাই আনতে দেওয়ার পরে নন-টেফন্টে গিয়ে আনতে গেছে 20টা আসলে চিকেন ফ্রাই আনতে দিছিল, কিন্তু চিকেন ফ্রাই 20টা আনার সময় হুট করে এই ফোনটে ও হলো দুষ্টামি করে একটু। নন-টেফন্টে কার্টুন কি তোমাদের কাছে পরিচিত? তোমরা কি জীবনে দেখেছো এই কার্টুনটা? কেউ একজন আছো যারা দেখছো? হ্যালো, জি ভাইয়া। ও আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, এই নন-টেফন্টের সাথে এই ক্যারেক্টারটার নাম কি ছেলেটা? এটা হলো কেল্টো, ঠিক আছে? এই কেল্টো করেছে কি ওই রাস্তায় ওই চিকেন ফ্রাই 20টার পরিবর্তে 6টা মানে করো নিজেই খেয়ে রেখে দিছে। এখন তোমরা এটা আমি ভেদনযোগ্যতার সাথে তুলনা করতে পারো, যে মনে করো
এই যে 6টা খেয়ে রেখে দিছে, তাইলে এখন টিচারের কাছে কয়টা পৌঁছাবে বলো তো? সিম্পল ব্যাপার, 20টা আনতে দিছিল, কেলটো 6টা খেয়ে বাকিটা টিচারের কাছে নিয়ে গেছে। ও বলতেছে যে এতগুলা খাওয়ার দরকার কি? 14টা, রাইট? আচ্ছা, তাইলে মাধ্যমে যে অংশটা অ্যাবজর্ব হয়ে গেল, মানে মাধ্যম মনে করো এই যে কেলটোকে আনতে দিছে, কেলটো মাঝখান থেকে রাস্তায় খেয়ে দিল কিছু, এই জিনিসটা কি নষ্ট হয়ে গেল, তাই না? একটু বুঝতে পারতেছো ব্যাপারটা? যত বেশি মাধ্যম খেয়ে ফেলবে ততই তোমার কাছে কম পৌঁছাবে, তাই না? এতটুকু বুঝতে পারছো সবাই? এটা যদি বুঝতে থাকো তাইলে ভেদনযোগ্যতা কনসেপ্টটা বুঝতে পারবা। ভেদনযোগ্যতা হলো অ্যাবিলিটি অফ সেন্স টু স্টোর ইলেক্ট্রনস, মানে কোন মাধ্যমের ইলেকট্রিক্যাল চার্জকে নিজের মধ্যে ধরে রাখার বা খেয়ে ফেলার অ্যাবিলিটি হলো ভেদনযোগ্যতা। মাধ্যম ভেদ করে নিজের মধ্যে নিয়ে নিছে। এখন দেখো, যদি এখানে কোনো মাধ্যম থাকতো বা কোনো ঝামেলা না থাকতো, মাধ্যম যদি ভালোভাবে ট্রান্সপারেন্ট হইতো, কোনো ভেদনযোগ্যতা না থাকতো, এখান থেকে ওই কেলটো, তাহলে কি হইতো? এই পাশ থেকে 100 চার্জ গেলে ওইখানেও 100 চার্জই রিসিভ হইতো। বাট 100 চার্জের বলরেখাগুলা যদি অন্য একটা মাধ্যমে নিয়ে আসি, যে এমন একটা মাধ্যমে ধরো 40 পরিমাণ চার্জ মাধ্যম নিজে খেয়ে ফেলছে, আচ্ছা, তাইলে দুইজনের মধ্যে লেনদেন কত চার্জের হবে? 40 যদি মাঝখানে চলে যায় তো শুধু 60-এর লেনদেন হবে। কথাটা বুঝতে পারছো? হ্যালো, কেউ কি বুঝতে পারো নাই? হ্যাঁ ভাইয়া। এইটাই হলো মাধ্যমের ভেদনযোগ্যতা, যেটা আসলে আমি বলতে চাচ্ছি যে 40 পরিমাণ ভেদ। তাইলে এখন তোমরা আমাকে বলো তো, এই দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ হওয়ার কাজ কথা ছিল পরিমাণ হবে নাকি 60 পরিমাণ হবে? লেনদেন হয়েছে তো মাত্র 60, তাই 60 পরিমাণই হবে। সো তোমরা এখন কি বুঝতে পারছো ভেদনযোগ্যতা আসলে দুইটার আকর্ষণ বা বিকর্ষণ বলের বিপরীতে কাজ করবে, মানে মাঝখান থেকে ভেদ করে মাধ্যম নিজের কাছে অ্যাবজর্ব করে রাখতেছে, যে কারণে আসলে তড়িৎ বল যেটা থাকার কথা দুইটা চার্জের মধ্যে সেটা কমে যাচ্ছে। এই কারণে আসলে আমরা যে সূত্রটা লিখি 1/4 এপসাইলন, এই এপসাইলনটা ব্যস্ত 1q2 r² যদি লিখি, তাহলে খেয়াল করে দেখো সূত্রের মধ্যে এপসাইলনটা ব্যস্ত আনুপাতিক, মানে মাধ্যমের ভেদনযোগ্যতা যত বেশি হয় ততই মাধ্যম খেয়ে ফেলে আর ততই বলটা কমে আসে। কথাটা বুঝছো সবাই এবার? হ্যালো, হ্যাঁ, আবার একটু বলতেছি, শোনো ভালো করে। মাধ্যমের ভেদনযোগ্যতা জিনিসটা হলো চার্জ কি পরিমাণ মাধ্যম নিজেই খেয়ে ফেলতেছে। তাইলে চার্জ যে পরিমাণ মাধ্যম খেয়ে ফেলতেছে সেটা যত বাড়বে ততই তো দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কমে আসবে। কারণ ধরো এখানে 100টা বলরেখা ওইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু 40টা বলরেখা মাধ্যম নিজেই খেয়ে ফেলছে। তাইলে এই যে ভেদনযোগ্যতা 40, এই কারণে কি হচ্ছে, এই দুইটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শুধু 60 পরিমাণ কাজ করতেছে, 60% ইফিসিয়েন্সি হয়ে গেছে। মনে করো 100 থেকে 40টা চলে গেল, তার মানে বল যত বেশি হওয়ার কথা ছিল, দুই পাশে 100 হওয়ার কথা ছিল বলরেখাগুলা, কিন্তু মাঝখানে মাধ্যম কিছু খেয়ে ফেললে দুইটার মধ্যে 100 বলরেখা পাস হচ্ছে না। তাই এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের আসলে ভেদনযোগ্যতার ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো এবার সবাই? এবার আসো আমরা যদি একটু, আচ্ছা এত কিছু বোঝাইতে চাচ্ছি না তোমাদের, এখানে একটা কনসেপ্ট তোমাদের জানা লাগবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে বলা আপেক্ষিক ভেদনযোগ্যতা বা তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ইংলিশটা হলো রিলেটিভ পারমিয়াবিলিটি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। একটা কে, এই জিনিসটার এতগুলা নাম কেন বলতেছি, যখন ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, বুয়েট, কুয়েট ফার্স্ট বোটেক্সে পরীক্ষা দিতে যাবা বা বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে জিনিসটাকে ডাকবে, তখন তোমার বুঝতে কষ্ট হইতে পারে যে এটা আসলে কি বলতেছে। কখন রিলেটিভ পারমিয়াবিলিটি বলবে, কখন আপেক্ষিক ভেদনযোগ্যতা বলবে, কখন পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অঙ্কে দেওয়া থাকবে, তখন তুমি অঙ্ক থেকে ডিটেক্টই করতে পারবা না যে কি দেওয়া রয়েছে আর কিভাবে সলভ। তো এই ধরনের বিপদ যেন না হয় সেই জন্য তোমাকে এতগুলা নাম শেখানো হচ্ছে। ব্যাপারটা খুব সিম্পল, যে কোনো একটা মাধ্যমের ভেদনযোগ্যতাটাকে শূন্য মাধ্যমের একটা ফিক্সড ভেদনযোগ্যতা আছে, সেই এপসাইলন এর মানটা দিয়ে ভাগ করে দিলে তুমি আসলে আপেক্ষিক ভেদনযোগ্যতা বের করতে পারবা।
মূলত নিচের এইটা ওইটার থেকে কত গুণ আসলে বেশি বা কম সেটা বোঝানোর জন্য এই ভাগটা করে আমরা দেখতেছি, আপেক্ষিক মেজারমেন্ট যেটাকে বলে। এখন এটা দিয়ে কি লাভ আসলে সেটা যদি জিজ্ঞেস করো তাহলে একটু খেয়াল করে দেখো, জিরো মিডিয়ামের যদি এপসাইলনের মানটাই তো শূন্য মাধ্যমে এইটা, এখন এইটাকে এইটা দ্বারা ভাগ করলে কত আসবে? 1 আসবে। তো সবাই লিখে রাখো, শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক তড়িৎ মাধ্যমাঙ্ক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা কত হবে? 1। আমরা একটু ফেসবুকে করে আসি, একটু কেউ কোনো প্রশ্ন করেছে কিনা সেটা একটু দেখে আসি। ফেসবুকে যারা ভিডিওটা দেখছো বা দেখছেন, বাবু বলতেছে, বাবুরাম, আচ্ছা বাবুরাম সুরে তুমি কি বলতেছো আবার বলেন। কি আবার বলবো ভাই সেটা একটু বলে রাখো, প্রশ্নটা একটু ডিটেইলে করলে আমার বুঝতে। আচ্ছা, আমরা স্থির তড়িৎ পড়ছি। স্থির তড়িতের মধ্যে আমরা যেখানে ছিলাম সেটা হলো এই শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা 1, সেটা আমরা মনে রাখলাম আর কি, খুব দরকার পড়বে। আরেকটা ব্যাপার এখান থেকে আমার মানে আপেক্ষিক ভেদনযোগ্যতার বিষয়টা যা দরকার হলো, এই দুটাকে গুণ করলে এপসাইলন পাওয়া যায়। তার মানে কে ইনটু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে গুণ করে দিলেই আমরা যে কোনো একটা অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা পেয়ে যাব। তোমাকে যদি জিজ্ঞেস করি যে এটার কাজটা কি, একটু খেয়াল করে দেখো, আমরা কুলম্বের সূত্র পড়লাম 1/4 পাই এপসাইলন ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। এখন যদি তোমাকে বলে একটা চার্জ এখানে আছে 10 কুলম্বের, আরেকটা চার্জ এখানে আছে সামথিং প্লাস 20 কুলম্বের, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া রয়েছে সামথিং 12 মিটার। তোমাকে এখন বলা হলো এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত যদি যে মাধ্যমে এরা আছে এটা শূন্য মাধ্যম না হয়ে অন্য একটা মাধ্যম হয়। মাধ্যমটা অন্যরকম, তো আমি একটু অন্যরকম মাধ্যম আইটা দিলাম আর কি। যে মাধ্যমে আছে এরা, সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক কে এর মান 3। এখন তোমাকে বললো এফ এর মানটা কত, বের করতে পারবা না? দেখো কেমনে বের করতে হয়। 1/4 পাই এপসাইলনের মান জানতে হবে আমার, কিন্তু যে কোনো মাধ্যমের এপসাইলন বের করার এইটা কে ইনটু এপসাইলন নট। এখন কে এর মান বলা রয়েছে 3 আর এপসাইলন নট এর মানটা তুমি আসলে ক্যালকুলেটরের মধ্যে পেয়ে যাবা। আর যদি নাও পাও তাও শর্টকাট আছে। দেখ, আমি এটার পরিবর্তে এই জায়গাটায় আমি বসিয়ে দিলাম 3 ইনটু এপসাইলন। ওকে, এরপরে Q1 Q2 কত? 10 আর 20, 10 ইনটু 20। এই ক্লাসটা করার পরে কুলম্বের সূত্র থেকে কোনোদিন আর কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে না আশা করা যায়। এরপরে আর এর মানটা 12 স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো, তোমরা একটা জিনিস জানো না, 1/4 পাই এপসাইলন নট, এই জিনিসটার মানটা 9 10 থেকে ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো। 9 * 10 টু দি পাওয়ার 9। আর এর মান 12, এই যে লেখা রয়েছে দেখো, সেন্টার থেকে সেন্টারের দূরত্ব আর কেন্দ্রের দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব। ক্লিয়ার? এখন দেখো 1/4 পাই এপসাইলন নট তো এখানে আছেই, মানে এই আমি যদি এই 3 বাদে সবকিছুরে মুছে দেই, 3 বাদে সবকিছুকে মুছে দেই, সেটুকুর মান আমাদের জানা আছে, অর্থাৎ 19 আমরা পড়ে আসছি। শুধু নিচে 3টা থাকুক আর আমি উপরে আমাদের জানা মান এইটা বসিয়ে দিই, তাইলে কাজ হয়ে যাবে। 9 * 10 টু দি পাওয়ার 9। তো এপসাইলন নট এর মানও জানতে হচ্ছে না আমার, এই পুরো টুকের মানই তো আমরা মুখস্থ করে আসছি 9 10 থেকে, তো ক্যালকুলেটরের কাছে যেতে হইলো না। এইটুকুর অ্যান্সার যা আসবে এত নিউটন হবে এই যে এই দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল। এটা যদি দুইটাই যেহেতু প্লাস, তার মানে বলটা হবে আকর্ষণ ধর্মী। আমি কি ভুল বললাম? বলো তো, আকর্ষণ ধর্মী নাকি? দুটো প্লাস চার্জ হলে কি আকর্ষণ করে? তাইলে এই জিনিসটা লিখে রাখো, যখন তুমি এই ফোর্সের মানটা প্লাস পাবা তখন ওইটাকে বলবো বিকর্ষণ ধর্মী, আর যখন মাইনাস আসে তখন বলবো আকর্ষণ ধর্মী। ব্যাপারটা একটু বুঝিয়ে দেবো, দাঁড়াও একটু লেখো আগে। আকর্ষণ লিখতে পারতেছি না, হ্যাঁ লিখে নাও জাস্ট তোমরা। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, যখন এখানে +7 কুলম্ব চার্জ থাকবে আর এখানে -10 কুলম্ব চার্জ থাকবে, তখন এই দুটার মধ্যে আকর্ষণ বল
কাজ করবে, এটা বুঝতেই পারছো, কারণ একটা প্লাস আর একটা মাইনাস। তুমি যদি সূত্রের মধ্যে সরাসরি সামথিং 1/4 or ইনটু 10 ইনটু -10 বসাও, স্কয়ার দাও, এটা রেজাল্টটা কি আসবে বুঝতে পারছো? এই প্লাস আর মাইনাসে মাইনাস আসবে অ্যানসারটা এইখানে। যে তার মানে যখনই মাইনাস আসবে সেটা আকর্ষণ ধরবে। আর যদি দেখতা যে এটাও মাইনাস আছে, 7টাও মাইনাস আছে, তাহলে বুঝতে পারবা এখানে কি আসবে। এখানে মাইনাস আসতো, তার মানে এটা প্লাস হয়ে যেত, তখন কি আসতো, মাইনাসে প্লাস হয়ে আসতো, বিকর্ষণ ধর্মী। তার মানে কুলম্বের সূত্রের মধ্যে যদি চার্জের চিহ্ন সহ বসিয়ে দাও, তাহলে তুমি প্লাস আইলে ধরবা বিকর্ষণ ধর্মী, আর মাইনাস আসলে আকর্ষণ ধর্মী। এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা আরো অঙ্ক করব এটাকে ক্লিয়ার করার জন্য, এই কনসেপ্টটাকে। তার আগে দেখো যে আমি একটু বসিয়ে দিয়ে তোমাকে সূত্রটা, এটা হলো জেনারেলাইজ সূত্র, ইন্টারমিডিয়েটে তোমরা সবসময় ইউজ করতে পারো। সবচেয়ে ভালো হলো এই ফরম্যাটটা, একদম সরাসরি কে এর মান সহ আছে। যখন কিছু বলবে না, এটাও নোট নিয়ে রাখো খুব সুন্দর করে। কিছু না বললে কে এর মান কত, কিছু না বললে আসো শূন্য মাধ্যম, যেটা 9-10 করে আসছো। প্রশ্নে কিছু না বলা থাকলে সবাই নোটটা নাও। প্রশ্নে কিছু না বলে কে এর মান 1 বা শূন্য মাধ্যমের জন্য কে ব্যবহার করবা, সিম্পল। এরপরে চলে আসো, দেখো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, যদি তোমাকে বলা হয় শূন্য মাধ্যমের দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বল যদি এটা হয়, অন্য একটা মাধ্যমে যদি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ না করো, দুইটাকে একই রকম রাখো, একই জায়গায় রাখো, কিন্তু মাধ্যমটা চেঞ্জ করো, তাহলে দুইটার মধ্যে আকর্ষণ বলের মানটা এটা হয়ে যাবে। দেখো এখানে আমি শূন্য মাধ্যমের জন্য এপসাইলন ইউজ করেছি, বলটার নাম দিচ্ছি এফ নট, আর যে কোনো অন্য একটা মাধ্যমের জন্য এপসাইলন নাম দিচ্ছি, এবং দুইটার মধ্যে আকর্ষণ বলটাকে এফ দ্বারা প্রকাশ করতেছি। এখন যদি এটাকে দিয়ে আগে উপরেটাকে দিয়ে নিচেটাকে ভাগ করি, অ্যানসার কি আসে দেখো। যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, এই অংশ কাটা যাচ্ছে, এই অংশ কাটা যাচ্ছে, এটা নিচে ছিল, এটা নিচে চলে আসছে, আর এটা নিচে ছিল ভাগ হয়ে গুণ হয়ে উল্টে যে উপরে চলে গেছে। এই জিনিসটাকে আমরা কি বলি, কে বলি না, একটু খেয়াল করে দেখো। এটি তো কে এর সূত্র ছিল, তড়িৎ মাধ্যমাঙ্কের সূত্র ছিল। এখন এইটা দিয়ে যদি তোমাকে অঙ্ক করতে বলি, তাহলে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে। একটু খেয়াল করে দেখো কথাটা কি। যে কোনো শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বলটা অন্য একটা মাধ্যমে আকর্ষণ বলের কে গুণ হয় সব সময়। এটা দ্বারা আমরা যদি একটু অঙ্ক করতে চাই, দেখো প্রশ্নটা সবাই লিখে নিয়ে একটু করার চেষ্টা করো তো নিজে থেকে। দুইটা চার্জকে কি দূরত্বে রাখছি, শূন্য মাধ্যম থেকে K3 এমন একটা মাধ্যমে নিয়ে গেলে তাদের বল নির্ণয় করতে বলা হয়েছে। তোমাকে শূন্য মাধ্যমে যে আকর্ষণ বলটা আছে বা বিকর্ষণ বলটা আছে সেটা বলা হয়েছে 1.5 নিউটন। জিনিসটাকে ফিল করা তোমাদের, ধরো জাস্ট এই যে একটা চার্জ, এই যে একটা চার্জ, এটার মানও ধরো কিউ মানে 10 কুলম, এটা মনে করো 10 কুলম বা 20 কুলম্ব হইতে পারে, সমস্যা নাই। এই দুটার মধ্যবর্তী দূরত্ব মনে করো 13 মিটার। এটা শূন্য মাধ্যমে আছে। এখন এটাকে যদি আমি শূন্য মাধ্যম থেকে সরিয়ে অন্য একটা মাধ্যমে নিয়ে আসি, এখনো এটা 10 কুলম্বই আছে, ওইটা 20 কুলম্বই আছে, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেন্টার টু সেন্টার ডিসটেন্স সেটা 13 মিটারই আছে। যদি এমন হয়, আর এটা যদি এখন অন্য একটা মাধ্যম হয়, আমি একটু মাধ্যমটাকে অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি, এটা একটা অন্য মাধ্যমে নিয়ে আসছি, তখন তুমি খুব সহজেই এই তথ্যগুলা ছাড়াই, এই একটাও লাগবে না তোমার, এই 10, 30, 20 কিচ্ছু লাগবে না। যদি তোমাকে বলে দেয় শূন্য মাধ্যমে এদের মধ্যবর্তী যে বলটা ছিল সেটা ছিল 1.5 নিউটন, আর অন্য যে মাধ্যমে গেছে সেটা তড়িৎ মাধ্যমাঙ্ক কি জানো তুমি, তাহলে এই মাধ্যমে এই দুটার মধ্যে যত বল কাজ করবে সেটা বের করে ফেলা যাবে অত্যন্ত সহজ ভাবে। আমরা একটু আগে যে সূত্রটা ইউজ করেছি সেটা দ্বারা। সবাই করে ফেলা, বলো তো কত হবে? খুব সিম্পল, এই সূত্রে ফেলে দাও, এফ এর মান 4.5 0.5 আসে, 5 আসে না। 3 দিয়ে তুমি গুণ করে দিয়েছো, তুমি যে ভুলটা করেছো আমি বুঝিয়ে বলি তোমাকে, একটু খেয়াল করে দেখো। আমরা যে সূত্রটা পড়েছি একটু আগে সেটা একটু লিখি,
যে কোনো শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল হবে কে ইনটু অন্য একটা মাধ্যমে আকর্ষণ বলটা সমান। এইটা আমার চাই, এটা দেওয়া আছে 1.5। তো 1.5 ইজ ইকুয়াল টু কে এর মান 3 বসিয়ে দিচ্ছি, আর এফ এর মানটা আমার লাগবে এই 1.5/3 আসতেছে কত, এত। তোমরা খুব সুন্দর করে সাবধানে নোট নিয়ে রাখো। এই যে শর্টকাট সূত্রটা আমি লিখতেছি, এই যে সূত্রটা, বা বলতে পারো এই যে এই সূত্রটা, এটা কখন খাটবে না কেউ কি বলতে পারো? একটু স্মার্ট পোলাপাইন কে আছো বলো, কখন খাটবে না এই সূত্রটা বলো তো, ফেসবুকে যারা দেখছো। হ্যাঁ, নাদিয়া সুলতানা ফেসবুক থেকে দেখছো, সঠিক বলেছো। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্লাস হচ্ছে আফরোজ, ঠিক বলেছো। তোমরা প্রশ্নটা একটু ভালো করে অ্যানসারটা করার চেষ্টা করো। একদম শূন্য মাধ্যম থাকবে না, একটা শূন্য মাধ্যম থাকবে না সেটা বলছো? নির্দিষ্ট কোনো মাধ্যম থাকলে, নির্দিষ্ট কোনো মাধ্যমে থাকলে সেটা হবে না। এটা তো খুব সিম্পল ব্যাপার। মাধ্যমে থাকলে না, আরেকটা ঘটনা আছে। একই মাধ্যমে থাকলে হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, এটা তোমরা ঠিক বলেছো, বাট আরেকটা ঘটনা আছে যেটা তোমরা এখনো বলতে পারছো না। সেটা হলো যদি দুইটা চার্জ এর মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করে দেই, তাহলে কি ওই আর আর কাটা আমরা যে সূত্রটাকে বের করলাম, খেয়াল করেছো কথা কি বলতেছি আমি? এই যে দেখো, আমি যে সূত্রটা বের করে সেটার ভিতরে কিন্তু একটা রহস্য ছিল। আমি এখানে এই আর স্কয়ার কাটতে পারছি কারণ দুইটার মধ্যবর্তী দূরত্ব সেম ছিল, এই কারণে এই সূত্রটা খাটে। তার মানে তোমরা সবাই ওয়ার্নিং হিসেবে লিখে রাখো, চার্জের মধ্যবর্তী দূরত্ব সেম না থাকলে, এই যে একই না থাকলে, এবং চার্জ দুইটার মানেও যদি চেঞ্জ করো কোনো কারণে, তুমি একটা 10 ছিল একটা 20 করে ফেললাম, তাইলেও কি হবে না, এই সূত্রটা খাটবে না তখন। ক্লিয়ার? সো তুমি দুইটা চার্জের মধ্যবর্তী মান বের করতে পারবা খুব সহজে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে চেঞ্জ করলেও, যদি তাদের মধ্যবর্তী দূরত্ব না হয় এবং তাদের মানটা চেঞ্জ না হয়। এই কথা দুটো লিখছো সবাই? হ্যালো, ফেসবুকে? হ্যাঁ, আবার একটু রিপিট করছি। তোমাদের যে আমি যে মাত্র সূত্রটা দেখালাম, সেই সূত্রটা হবে না যদি চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ আসে। আর আরেকটা কথা বলছি, আরেকটা কথা কি, যদি চার্জ দুটার মানেও চেঞ্জ করো তুমি, Q1 Q2 যদি না থাকে, তখনও সূত্রটা বলে খাটবে না। আর নিজেকে মিউট রাখার চেষ্টা করো। ওকে, এখন কি ক্লিয়ার সবাই? এই প্রশ্নটার অ্যানসার করো এখন। ভাইয়া ওকে, এই প্রশ্নটার অ্যানসার করার চেষ্টা করো। আই থিংক দেখো, তোমাকে বলা হইতেছে জাস্ট একটা চার্জ হলো Q1 20 কুলম চার্জের মান, আর অপর পাশে আরেকটা চার্জ আছে 30 কুলম, যেটার মান মধ্যবর্তী দূরত্ব সেন্টার টু সেন্টার ডিসটেন্স আর হলো 100 মিটার। এখন এটা k = 5 মিডিয়ামে আছে, তাহলে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা বের করো। দুইটা যেহেতু প্লাস, তাহলে এরা কি হবে, আকর্ষণধর্মী হবে নাকি? হবে না, রাইট? দুইটা প্লাস থাকলে বিকর্ষণধর্মী হবে। এখন তোমরা অ্যানসারটা করো। হ্যাঁ, এক্স্যাক্টলি হবে। আমি তোমাদের কনফিউজ মাঝে মাঝেই বলবো আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী, উল্টা বলবো। তোমরা বল সঠিক অ্যানসার বলার চেষ্টা করবে। অ্যানসার বলো কত আসে? এই কোশ্চেনটা বসিয়ে দিয়ে অ্যানসার বলো কত আসে। ফেসবুকে যারা দেখছো বা দেখছেন তারাও অ্যানসারটা বলেন তাড়াতাড়ি, দ্রুত গতিতে। এখানে সিম্পলি আমরা এই যে কে এর জায়গায় বসিয়ে দেব 5 1 * 10⁸। হ্যাঁ, হইতে পারে। আমরা এইভাবে এখান থেকে যা অ্যানসার পাবো সেটা অ্যানসার। তোমরা কি এইভাবে করেছো, যে বললা অ্যানসারটা এভাবে করেছো? এটা
এটা বসাই দিলে হয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক ছিল, আমরা পরেরটাই চলে যাই। এখানে একটু দেখো, এইটাকে পুরো বক্সের মতো চার্জটাকে পয়েন্ট চার্জ হিসেবে চিন্তা করবা। এই সেন্টার টু সেন্টার ডিসটেন্স বের করে আনতে হবে তোমাকে বলা হয় পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব হলো 5 মিটার, আর এই যে গোলাকার যেটা এটার ব্যাস হলো 4 মিটার, আর এই বর্গাকার বাক্সটা এটা হলো 10 মিটারের ধরো বস্তু, মানে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে যেটা 10 মিটারের, 10 মিটার। এটার চার্জ হলো 30 কুলম, এটার চার্জ হলো 20 কুলম। এখানে কিছু মানে কে এর মানটা 1 ধরে তুমি অঙ্কটা করবা। মধ্যবর্তী আকর্ষণ বলের মানটা বের করো সবাই। খুব সিম্পল অঙ্ক, করতে পেরেছো কেউ? এখানে শুধু আর বের করাতে একটু কষ্ট আছে। Q1 এর মান 30, Q2 এর মান 20 প্লাস দুইটাই। আর এর মানটা বের করতে হবে তোমার এইখান থেকে, এই যে সেন্টার থেকে সেন্টারের দূরত্ব, এইটুকু কত 10/2 মানে 5, আর এইটুকু কত 5 বলাই আছে, আর এইটুকু হলো 4/2। হ্যাঁ হইতে পারে 6 ইনটু যে বলতেছো সঠিক হতে পারে। গুড, ভেরি গুড, অ্যানসার চলে আসছে। যারা দেখছো বা দেখছেন তারা অ্যানসারটা বলেন। 6 into 10 power 5 নাইস। আর এর মান 12 বসাইছো তো 6 সবাই? into 10 power 5 পারে, সমস্যা নাই, আমি দেখছি না, আমার হাতের কাছে ক্যালকুলেটর। আচ্ছা আমি করে দিচ্ছি, দাঁড়াও। আমাদের করতে হবে কি, জাস্ট 9 into 10 to the power 9 into 20 into 30 divided by 12 স্কয়ার, 3.75 into 10 to the power 10 আসতেছে অ্যানসার। তোমাদের কি কারো আসে নাই? আমারও এটা। ওকে নাইস, তোমার নামটা বলো। আমার আসছে 3.75 into 10 to the power 10। আমারও এটা আসছে। আমার আসছে ভাইয়া। তোমার বলো। আগে যে অ্যানসারটা বলছিল ওইটা তো মিলে নাই, যে বলছিল আগে। আচ্ছা আগেরটা মিলে নাই, আগেরটা কি করে দিতে হবে? আগেটা যে বলছিল ক্যালকুলেটরের সমস্যা। আচ্ছা হইতে পারে ক্যালকুলেটরের সমস্যা, যাই হোক তোমাদের ওইটা আগেরটা তো অ্যানসার কিছু বলি নাই, আমি বের করতে পারবো আই থিংক। নাদিয়া সুলতানা বলতেছে চার্জ, হ্যাঁ সাইড আলফা তোমার মিলেছে। নাইস, সুন্দর করে তুমি লিখেছো। চার্জের মধ্যবর্তী দূরত্ব ভিন্ন হলে ওই সূত্রটা খাটবে না। নাদিয়া সুলতানা ক্যালকুলেশনটা যদি একটু দেখায় দাও। কোনটা, কোন ক্যালকুলেশনটা? ক্যালকুলেশনটা যদি একটু দেখায় দাও স্যার। ভাই তুমি রেডিয়ান মোড করতে স্যার। এইটা হইতে পারে ভাইয়া। এটা খুবই সিম্পল, 9 into 10 to the power 9 লিখবা। আগেরটা। ও আচ্ছা আগেরটা দাও। এইটাই স্যার, এইটাই এটা, এই যে এটা দেখাবো। না স্যার, না স্যার এর পরেরটা। তাহলে বললাম এটা। হ্যালো, বুঝতে পারছি না কোনটা দেখাতে বলছো ভাই। আমার কি নেক্সট স্লো? স্যার আগেরটা। এর আগেরটা এই তো আমি দেখাইতে চাইলাম, তুমি বললা ওটা না। আগেরটা এই তো এই ক্যালকুলেশন বাই 5 আসছে কোথা থেকে? 1/k থেকে। এই যে k টার মান যে 5 না, এখানে বসানো হয়েছে এইখানে। আর বাকি যা 1/4 পাই এপসাইলন এটুকুর মান তো 9 into 10 to the power 9। এখন তুমি যদি অ্যানসারটা জিজ্ঞেস করো যে ভাই আপনি ক্যালকুলেটরে করে অ্যানসারটা বলেন, তাহলে আমাদের সবার সন্দেহ মিটবে, তাহলে আমি করে দিচ্ছি। এটার অ্যানসার তো অনেক জটিল আসতেছে রে। ঠিক আছে, সমস্যা নেই, মিলছে। 108 into 10 to the power 6 আসতেছে। এত বেশি নিউটন আসবে না, অনেক বড় চার্জ। যাই হোক সামনে আগাই। আমি কিন্তু এই কাল্পনিক অঙ্ক করাচ্ছি, যেগুলা তোমরা বইয়ের মধ্যে এরকম অঙ্ক পাবা, বইয়ের গুলা করলে তোমার অঙ্কের অ্যান্সার গুলো একটু স্যাটিসফ্যাক্টরি আসবে, সুন্দর আসবে, কারণ আমি তো র্যান্ডম বানিয়েছি অঙ্ক। আচ্ছা আমরা সামনে আগাই। দেখো এটা বলতে জি এই কনসেপ্ট পার্থক্যটা কোথায়? জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মাধ্যমের কারণে এখানে যদি একটা কার্ড দিয়ে দেই তাতেও জি এর কিছু আসে যায় না, কিন্তু এখানে একটা কার্ড দিয়ে দিলে মাধ্যমের ভেদনযোগ্যতা নিয়ে আসবে সব ব্যাপারটা। এই যে কার্ড দিয়ে দেখাইলাম। তড়িৎ ফিল্ডের ইন্টেন্সিটি, আচ্ছা তোমরা কি আছো সবাই? আছো, তাহলে পড়াবো না, এবার ছেড়ে দেবো। বোর হচ্ছে না তো সবাই?
তাহলে এই ইন্টেন্সিটি তীব্রতা পর্যন্ত পড়াবো। হ্যালো? না ভাইয়া। ওকে, কোনো আচ্ছা ঠিক আছে। ওকে, এই যারা যারা আছো যদি থাকো তাহলে আগাই সামনে। ওকে, দেখো ইলেকট্রিক তড়িৎ তীব্রতা শব্দটা কি? তড়িৎ তীব্রতা, তীব্রতা বা ইন্টেন্সিটি, তীব্র বা ইন্টেন্স, ঠিক আছে? জিনিসটা কি? যদি তোমাকে বলা হয় যে একটা চার্জ তড়িৎ তীব্রতা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে চার্জের পাশে যে ইলেকট্রিক ফিল্ড থাকে বা তড়িৎ ক্ষেত্র, সেটা কি জিনিস। প্রথমত যে চার্জ দ্বারা চারপাশে তড়িৎ বলরেখাগুলো ছড়িয়ে পড়তেছে এভাবে এভাবে করে, সেই চার্জটা বা সেই চার্জ অটুকুকে বলতেছি আমরা সোর্স বা উৎস। তড়িৎ ক্ষেত্র যে তৈরি করে সেই হলো তড়িৎ উৎস বা সোর্স। আর তড়িৎ ক্ষেত্র আমরা বলতেছি যে জায়গা জুড়ে তোমার এই চার্জটার প্রভাব বিদ্যমান থাকে। প্রভাব আবার কেমনে বুঝবো? আমি যদি সিম্পলি একটা টেস্ট চার্জ নেই, টেস্ট চার্জ, জেনারেলি সায়েন্টিস্টরা +1 কুলম্ব চার্জ নিয়ে টেস্ট চার্জটাকে ইউজ করে। +1 কুলম্ব চার্জ এখানে রাখা দেখলে কি হবে বলতো? এই চার্জটা ওই চার্জটাকে বিকর্ষণ করবে। আবার যদি আমি এখানে রাখি তাহলে এটাকে বিকর্ষণ করবে। এই যে +1 কুলম্ব চার্জ, এটাকে বলা হয় কি? টেস্ট চার্জ। এখন এই চার্জটা যদি আমি অনেক দূরে রাখি তড়িৎ ক্ষেত্র থেকে, তাহলে কি হবে বলতো? এই বিকর্ষণ বলটা কমে যায়, তাই না? অনেক দূরে নিয়ে গেলে। তো তড়িৎ উৎস থেকে যে দূরত্বে তোমার টেস্ট চার্জ রাখলে কোন রকমের তড়িৎ বলরেখা হিসাবে আঘাত করতেছে না বা আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতেছে না, এমন একটা জায়গায় আমরা ধরে নেই যে এই তড়িৎ ক্ষেত্রটার প্রভাব শেষ হয়ে গেছে। মানে তড়িৎ ক্ষেত্রের প্রভাব কিন্তু ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত চলতে পারে, কিন্তু যদি আমি বলি স্ট্রংলি আকর্ষণ বা বিকর্ষণ করতেছে সেই অঞ্চলটা ইন্ডিকেট করো, সেটা কিন্তু তুমি করতে পারবা, তাই না? তুমি যদি বলো একটা মিষ্টির দোকানের আশেপাশে মিষ্টির গন্ধ কত দূর পর্যন্ত বিস্তৃত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, কিন্তু তোমার নাকে আসবে এরকম দূরত্বটা কিন্তু মিষ্টির দোকান থেকে 2-3 ফিট দূরে গেলে দেখবা আর মিষ্টির গন্ধ পাচ্ছ না। তাইলে মিষ্টির দোকানের আশেপাশে যে অঞ্চল জুড়ে মিষ্টির গন্ধ তৈরি হচ্ছে সেইটাকে বলা হবে ওই মিষ্টির দোকানের ক্ষেত্র, মিষ্টি ক্ষেত্র। আর তড়িতের যে অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্রটা বিদ্যমান আছে সেটাকে বলা হয় তোমার তড়িৎ ক্ষেত্র। তো তিনটা কথা আমি বলতেছি। একটা কথা হইলো তড়িৎ উৎস, তড়িৎ ক্ষেত্র যে তৈরি করে সেটাকে তড়িৎ উৎস বলে। হ্যাঁ বলো ভাই। আরেকটা শব্দ বলেছি ভিতরে যদি আমরা টেস্ট চার্জার, হ্যাঁ বলো, তাহলে কি এখানে কি কোনো আকর্ষণ বিকর্ষণ হবে না? তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমরা ওই টেস্ট চার্জ নেই তাহলে কি এখানে আকর্ষণ বিকর্ষণ হবে না? অবশ্যই হবে। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাই হলো এটা যে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বিকর্ষণ হবে মোটামুটি স্ট্রংলি, সেই অংশটাকেই বলা হচ্ছে, সেই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে। তুমি কি বুঝছো কথাটা? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কত অঞ্চল জুড়ে আছে সেটা বোঝার জন্যই, তড়িৎ ক্ষেত্রটা কতটা তীব্র সেটা বোঝার জন্যই টেস্ট চার্জ ব্যবহার করা হয়। তো এই তিনটা শব্দের অর্থ যদি বোঝো তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা তড়িৎ মানে স্থির তড়িৎ বোঝানো সহজ হবে আমার পক্ষে। তড়িৎ উৎস কারে বলে, তড়িৎ টেস্ট চার্জ কাকে বলে, আর তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এটা যদি একটু বুঝে যায় থাকো তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো। বইয়ের মধ্যে এই জিনিসগুলো তুমি পাবা শুরুর দিকে। এখন তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কি জিনিস সেটা যদি আমি বলি খুব সিম্পলি বুঝতে পারবা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই যে এখানে প্লাস চার্জ যে আমি রাখলাম, এই ক্ষেত্রে তীব্রতা মেজার করার জন্য যেটা করে সায়েন্টিস্টরা সেটা হলো একটা প্লাস চার্জ, +1 কুলম্ব চার্জকে এখানে একটা না আসলে অনেকগুলো হবে, 1 কুলম্ব চার্জ আসলে এখানে আছে, 1 কুলম্ব পরিমাণ চার্জকে এখানে রাখার পরে দেখে যে সায়েন্টিস্টরা দেখে কত বলে এই তড়িৎ উৎসটা এই চার্জটাকে বিকর্ষণ বা আকর্ষণ করতেছে। এটাকে বলা হইতেছে পয়েন্টার, এই পয়েন্টের তীব্রতা। আমি কি বললাম কথাটা? যে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে এই টেস্ট চার্জটাকে। তুমি তো একটু আগেই বললা যে তড়িৎ ক্ষেত্রের
মধ্যে থাকলে চার্জটাকে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। কত বলে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতেছে সেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কথা। এখন তাইলে আমি যদি তোমাকে বলি এখানে আমি টেস্ট চার্জ রাখছি কিউ নট পরিমাণ, আর বল প্রয়োগ হচ্ছে এটার গায়ে এফ পরিমাণ, তাইলে কিউ নট পরিমাণ চার্জ রাখাতে বল প্রয়োগ হচ্ছে এফ পরিমাণ। 1 কুলম্ব চার্জ রাখলে প্লাস 1 কুলম্ব চার্জ রাখলে কত বল প্রয়োগ হইতো ওই ঠিক করে বলতে পারি না আমরা, এফ কিউ নট। এইটাই হলো তড়িৎ তীব্রতা বা ইন্টেন্সিটির সূত্র। তাইলে আমাকে কেউ সংজ্ঞাটা বানিয়ে বলতে পারবা তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে কেউ একটু ট্রাই করে বলতে পারবা? হ্যাঁ একটু বলো তো, তোমার নামটা আগে বলো তারপরে অ্যানসারটা বলো। কি ভাইয়া বলতে পারবো? হ্যাঁ বলো। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 1 কুলম্ব চার্জ আসতে যে পরিমাণ বলের কাজ হয় তাকে তড়িৎ ক্ষেত্র বলে। সূত্রটা খুব সুন্দরই বলেছো, বাট একটুখানি ভুল আছে। আনতে যে পরিমাণ বল না, আনার পর সেটার গায়ে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয়, এটা কিন্তু তুমি কিছু করাতে আসতেছে না, এটা এখানে রাখাতে এই উৎসটা দিচ্ছে, তাই না? এই জিনিসটা ফিল করার চেষ্টা করো, তাহলে সঠিকভাবে সংজ্ঞাটা লিখতে পারবা পরীক্ষায় আসলে। সো আমি আরেকবার বলে দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে প্লাস 1 কুলম্ব চার্জ আনার পর যে বল এটার গায়ে অনুভব হয় বা তড়িৎ ক্ষেত্র এটার গায়ে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে সেটাই হবে এই বিন্দুর তীব্রতা। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে আনতে বিভিন্ন রকম কষ্ট হবে না? একটু ভাইবা দেখো, যদি বেশি কাছে আনি প্লাস কুলম্বটাকে 1 কুলম্বকে, তাহলে একটু বেশি জোরে ধাক্কা দেবে না? তোমাদের কি মনে হয়? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমার প্রশ্নটা অ্যানসার দেওয়া হবে, তারপর তোমারটাও দেব। এই প্রশ্নটার অ্যানসার একটু দাও। যদি আমি আরো কাছে আনি, এই জায়গায় আনি, তাহলে কি আরো বেশি জোরে? আমার প্রশ্নটা খুব সিম্পল, আমি বলতে চাচ্ছি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যদি আমি বলি বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম তীব্রতা হবে না? কাছে আনলে আরো বেশি জোরে বল প্রয়োগ হবে না? প্রশ্নটা বুঝতেছো তোমরা? আমি বললাম যে হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হয়। এই জন্য যে পয়েন্টের সাপেক্ষে তুমি তীব্রতা বের করতেছ ওইটাকে ওই বিন্দুর তীব্রতা বলে। টার্ম আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, 3টা জিনিস আবারও শেখাবো। 1 নম্বর হলো তড়িৎ তীব্রতা, কথাগুলো একটু লেখো। 2 নম্বর কথা হলো বিন্দুর তীব্রতা, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর তীব্রতা, পয়েন্ট ইন্টেন্সিটি, তবে সেটা হলো উৎসের তীব্রতা। আচ্ছা, বিন্দুর তড়িৎ তীব্রতা কি এটা সবাই ক্লিয়ার? বিন্দু মানে যে বিন্দুতে তুমি বলটা হিসাব করতেছ ওই বিন্দুর তীব্রতা বের করবা, তাহলে ওই বিন্দুর তীব্রতা পাওয়া যাবে। আর উৎসের তীব্রতা যেটা, সেই জিনিসটা হলো যদি এই বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের খুব কাছে হয় তাইলে ওইটাকে উৎসের তীব্রতা বলা হচ্ছে। মানে তড়িৎ ক্ষেত্রের খুব কাছে, উৎসের খুব কাছে, উৎসের খুব কাছে কোন বিন্দুর তীব্রতা। আরেকটু ইন্টেন্সলি যদি কথাটা বলি, তোমাদের যদি একটু কিছু সিম্পল অঙ্কের মাধ্যমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। ধরো এইখানে আছে হলো চার্জ তৈরি হয়েছে প্লাস 100 কুলম্ব দ্বারা, আর এইখানে আমি একটা বাইরে থেকে এই ক্ষেত্রের মধ্যে সামথিং 12 মিটার দূরে একটা স্থানে একটা প্লাস চার্জ এনেছি 50 কুলম্বের। এখন তোমাকে বলা হইতেছে যে এই 50 কুলম্ব আনাতে এটার গায়ে বিকর্ষণ বল কাজ করতেছে সামথিং 20 নিউটন মনে করো, আর একটু বাড়িয়ে দেব, আচ্ছা 200 নিউটন কাজ করতেছে। এখন তোমাকে যদি বলি যে এই যে 50 কুলম্ব যে চার্জটা এখানে রাখা হয়েছে এই বিন্দুর ইন্টেন্সিটি বা তীব্রতা কত, এই মনে করো সামথিং, আজকে কার নাম দেব, সামথিং আমি ক্লাস নিচ্ছি তো আমার নামই দিলাম রঞ্জন মনে করো। ই আর এটা কত
সেটা বের করতে পারবে না তোমরা? খুব সিম্পল, কিন্তু অ্যান্সারটা বলো তো পারো কিনা। পঞ্চাশ কুলম্ব চার্জ আনাতে 200 বল প্রয়োগ হচ্ছে সেটার গায়ে। 1 কুলম্ব চার্জ আনলে কত বল প্রয়োগ হইতো? সেটাই হলো তীব্রতার মান। বাই 0.4। ওরে বাবা, 0.4। অ্যান্সার 4 5 20। 2 বানা 20। আসলে অ্যান্সারটা খুব সিম্পল ছিল, F বাই কিউ নট। 100 এর কোনো কাজ নাই এখানে। F কত? 200। কিউ নট কত? 50। আমার মনে হয় 450 এ 200 হওয়ার কথা, তাই না? 4টা 50 টাকার নোট যদি দেয় 200 টাকা হয়। এটা নিউটন। এই যে নিউটন হলো এখান থেকে আসতেছে। মনে রাখবা, যখনই বিজ্ঞানীর নাম অনুসারে এককের নাম হয় তখন আমরা এনটা বড় হাতে দিচ্ছি। আমরা যখন মিটার লিখি তখন ছোট হাতের এম দেই, কিন্তু প্যাসকেল লিখলে বড় হাতের লিখি, নিউটন লিখলে বড় হাতের লেখার কারণ হলো বিজ্ঞানী প্যাসকেল, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এককগুলোর নামকরণ করা হয়েছে। বিজ্ঞানের প্রতি সম্মান দেখিয়ে আমরা আসলে এটাকে বড় হাতের দেই, মানে আপার কেসে লিখি। আর মিটার, সেন্টিমিটার এগুলো ছোট হাতেরই থাকে, কারণ এগুলো বিজ্ঞানীর নামে না। আচ্ছা, তোমরা তীব্রতা বের করার যে সূত্রটা দেখাইলাম এবং এখানে উৎসের যে চার্জ সেটার কোনো কাজ নাই, সেটা তোমরা বুঝছো কিনা সবাই বলো তো সূত্রটার মধ্যে? এটা কিন্তু উৎসের না। এই যে ভুলটা করলা, অনেকে 100 বসাইছো এখানে, সেটার কারণটা হলো তোমরা এখানে মনে করছো এটা হলো উৎস। এটা উৎস না, খুব সুন্দর করে লিখে রাখো, এটা হলো বাহ্যিক চার্জ, বাইরে থেকে যেটা আনা হয়, বাহ্যিক চার্জ। উৎস না, উৎসবাদে যেটা আনা হয়েছে বাইরে, এক্সটার্নাল, সেটা। এই যে এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড লিখে রাখো আর কি, তাহলে মনে থাকবে। ওকে, তাইলে আমরা এতটুকু জিনিস বুঝছি, যদি এই বিন্দুটা অনেক কাছে হয় তাহলে এটাকে সোর্স ইন্টেন্সিটি বলে বা উৎসের তীব্রতা বলে। আমরা সূত্র দেখলাম এই যে এটা, আর ইউনিটটা দেখলাম এটা। এই প্রশ্নটার অ্যানসার করো, আজকে ক্লাস শেষ। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে। এইটার অ্যানসার করো একটু। আচ্ছা ভাই, খুব সহজ। জি ভাইয়া, একটু পড়ে দিচ্ছি। একটা 100 কুলম্ব চার্জের ইলেকট্রিক ফিল্ডে 1 কুলম্ব প্লাস চার্জ একটি বিন্দুতে আনা হলে ওই চার্জের উপর 10 নিউটন ফোর্স প্রযুক্ত হয়। ওই বিন্দুতে প্লাস 2 কুলম্ব চার্জ আনলে তার উপর কত ফোর্স প্রযুক্ত হবে? মানে একটা বিন্দুতে আনছো একটা চার্জকে 100 কুলম্বের একটা সোর্সের ফিল্ডে, তারপরে যেটা করছো সেটা হলো তোমার কাছে প্রশ্ন করতেছে যে ওই বিন্দুটার ইন্টেন্সিটি কত হবে, আর সেকেন্ড আর একটা প্রশ্ন করছে যদি ওই বিন্দুতে 2 কুলম্ব চার্জ আনা হতো তার গায়ে কতখানি বল প্রয়োগ হইতো। প্রশ্নটা একে যদি দেখাই তাহলে এরকম হবে। আমি একটু একে দিচ্ছি, তোমরা করে ফেললে অ্যানসার বলো। সবাই নিজেকে মিউট রাখার চেষ্টা করো। 10। কিসের অ্যানসার 10? 10 হয়েছে আমার স্যার। কিসের অ্যানসার 10 সেটা বুঝতে পারছি না। সেই যে 100 যেই দিলেন স্যার, যে 1 কুলম্ব আধান যদি আমরা ভিতরে আনি তাহলে মাত্র একটা অঙ্ক করতে দিল না, যে 100 পরিমাণ চার্জ আছে, যেখানে 1 কুলম্ব পরিমাণ চার্জ যদি আমরা ওখানে ভিতরে আনি তাহলে 10 নিউটন বল যদি ব্যবহার করা হয় তাহলে এটার উত্তর হবে 10। উত্তর হবে 10 তো আসলে না, এই বিন্দুর তীব্রতা হবে 10, সেটা বলতে পারো তুমি। তুমি কি বলতেছো সেটাই তো বুঝতে হবে আগে। এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হইতে প্লাস 2 কুলম্ব চার্জ আনলে তার উপর বল কত হবে। হ্যাঁ, অ্যান্সার 20 হবে। একটা অ্যানসার 10, একটা অ্যানসার 20। এই ই এর মানটা ওই বিন্দুর তীব্রতা হবে 10। কেমনে বের করলাম? সিম্পলি 10 নিউটনই তো এক কুলম্বতে প্রয়োগ হয় জিনিস, এটাই তো তীব্রতার সংজ্ঞা। এটার অঙ্ক করার তো দরকার নাই। মানে 1 দিলে হচ্ছে আমাদের ইন্টেন্সিটি বের হয়ে আসবে। এক্স্যাক্টলি। আর ইন্টেন্সিটি হলো 1 রাখলে কত হয়? এখানে 1 রাখলে, এখানে 1 কুলম্ব রাখলে যদি 10 নিউটন প্রয়োগ হয় তাহলে 2 কুলম্ব রাখলে কত হবে? আর হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু কি টু ই করলে ফোর্স এই তো এক্স্যাক্টলি, গুড। এইভাবে করা যায় যে E ইজ ইকুয়াল টু F বাই কিউ নট। F বের করতে চাই, কিউ নট হলো 2, E এর মান 10, তো F ইজ ইকুয়াল টু 2 × 10। পারবা
না সবাই এই ধরনের অঙ্ক? ইন্টেন্সিটি কি জিনিস বুঝছো না সবাই? হ্যালো, ওকে, তোমরা এখানে ঠিক আছে, বাই। ওকে, আমি ফেসবুকে যারা দেখছো তারাও, নাদিয়া সুলতানা অনেক ভালো, সোহা তোমার অ্যান্সার হয়েছে খুবই সুন্দর, সোহা, মোস্তফা তোমাদের অ্যান্সার হয়েছে। থ্যাংক ইউ সবাইকে আসলে ক্লাসে থাকার জন্য। আর যারা আমাদের ক্লাস আরো রেগুলার করতে চাচ্ছ তারা আমাদের ক্লাস মেম্বারশিপ জয়েন করার জন্য পেজে মেসেজ করে জয়েন করে ফেলো। আজকে আমাদের ক্লাস আছে, হয়তো স্বাধীন আছো?